তো আপনার কোন খাবারটা মানে আপনি তো দুম্বা করাই বললেন, তারপরে আর কি মানে বেস্ট খাবার এন্ড বেস্ট প্লেস কোনটা লাগলো আপনার? বেস্ট খাবার বেস্ট প্লেস স্কার্দু আমার কাছে বেশি বেস্ট লাগছে। ওকে। স্কার্দুর আপনার যে কোল্ড ডেজার্টটা, ওকে। এটা আমার কাছে যেহেতু ইউনিক আমি হ্যাঁ, পেয়েছি, ইউনিক। তো ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর কৃত্রিম লেক হলেও আমার কাছে মানে যদি ভিউ আকারে বলেন সেটা সাংরিলা লেকটার ভিউটা আমার কাছে বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওইটা একটু চাইনিজ চাইনিজ হ্যাঁ কিন্তু ভাইব আছে হ্যাঁ এটা। হ্যাঁ। আর আপনার আতাবাদ লেকটার কথা বলতে পারি, হ্যাঁ। এটাও একদম ন্যাচারালি আল্লাহর তৈরি, এত সুন্দর গ্লেশিয়ার থেকে পরে এই লেকটা হয়েছে, ব্লু একদম। এবং যখন হচ্ছে আপনার এইটা বরফে ঢেকে থাকে তখন একটু সাদা সাদা ফিল এবং ব্লু, ওই যে একটা কালার ন্যাচারাল, এটা আমার কাছে অত্যন্ত বেশ লাগছে। আর একটা যদি বলি যে নালতার ভ্যালিটাও ভালো লাগছে, সেখানে আমি পুরো অঞ্চলে পাইন ট্রি এবং হচ্ছে আপনার বরফে ঢাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ দুপুর। আপনারা দেখছেন WNN বাংলা, আমি আপনাদের সাথে আছি নিগার দিল নাহার। আজ আমাদের ইসলামাবাদ স্টুডিওতে জয়েন করেছেন বাংলাদেশ থেকে স্পেশাল গেস্ট শাহাদাত হুসাইন। উনি একজন ট্রাভেলার, ব্লগার এবং ওনার ট্রাভেল এজেন্সিও আছে। তো ওনার সাথে আমরা কথা বলবো পাকিস্তান ট্যুরিজম নিয়ে এবং পাকিস্তানে ওনার কেমন এক্সপিরিয়েন্স ছিল এখন পর্যন্ত এইসব নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, অনেক কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। তো সর্বপ্রথম তো আমি চাচ্ছি যে আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দেন, যে আপনি বাংলাদেশের কোথায় থেকে পাকিস্তানে এসেছেন এবং আপনি কি করেন, কত বছর ধরে ট্রাভেল করছেন, এগুলো নিয়ে যদি আমাদের একটু বলতেন। আমি ঢাকাতে বিলং করি। আমি ঢাকা থেকে এবার ডিরেক্টলি আসছি, মালয়েশিয়া শ্রীলঙ্কা হয়ে লাহোরে পৌঁছেছি। তা আমি মূলত পড়াশোনা করেছি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর। এরপর থেকে আমি ট্রাভেল এজেন্সির সাথে জড়িত, আমার নিজের একটা ট্রাভেল এজেন্সিও আছে। এরপরে আমি করোনাকালীন সময়ে যখন বিজনেসে একটু উত্থান পতন আসলো, তখন আমি চিন্তা করলাম যে মানুষের কাছে আমার এক্সপিরিয়েন্সগুলো ছড়িয়ে দেওয়ার জন্য ব্লগিং করা যেতে পারে। তখন থেকে 2020 থেকে আমার ট্রাভেল ব্লগের সাথে অ্যাড হওয়া। তো আমার একটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাতে চ্যানেলও আছে, ব্যাকপ্যাকার শাহাদাত নামে। তো সেটা নিয়ে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাই যে মানুষের কাছে ভ্রমণটাকে সহজলভ্য করা এবং মানুষ যেন আমার ভিডিও দেখে এক দেশ থেকে অন্য দেশে খুব কম খরচে ভ্রমণ করতে পারে। এর সাথে তারা একটা দেশ সম্পর্কে জানতে পারে, মানুষ সম্পর্কে জানতে পারে, ফুড সম্পর্কে জানতে পারে। সেটা আমার চেষ্টা থাকে সবসময়। তো পাকিস্তানে এসে এবার 2020 থেকে কি এটা শুরু করা? যে 2020 জানুয়ারি থেকে প্রথম শুরু করছি আমি। তো আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া। একটু স্পেশালি পপুলার ইন আওয়ার কান্ট্রি। ওকে। তো আপনার পাকিস্তান আসার প্ল্যানটা কবে হলো? কারণ দেখেন যে আগে কিন্তু 15-16 বছর আমি কাউকে এইভাবে দেখিনি যে পাকিস্তান ভিজিট করবে। লাস্ট 6 মাস থেকে অনেক আসতেছে। এর আগেও আসতো, বাট কেউ কিন্তু এইভাবে প্রমোট করতো না, মানে আমি দেখতাম না। তো আপনার মাইন্ডে কেমন করে যেহেতু ট্যুরিজমের সাথে অনেকদিন আছি, মানে ন্যাচারাল বিউটি আমার বেশি ভালো লাগে। তো আশেপাশের আমাদের যে সার্ক ভিত্তিক কান্ট্রিগুলো অনেক ভ্রমণ হয়েছে, তো পাকিস্তান আসার ইচ্ছা ছিল তাদের ন্যাচারাল বিউটি, তাদের ফুড, তাদের কালচারটা দেখার জন্য। তো রিসেন্টলি আমাদের আপনার ভিসাটা ওপেন হয়, সহজ হয়। এর আগে তো শুধুমাত্র ব্যবসায়ী যারা ছিল তারা আসতে পারতো। এর আগে টুরিস্ট ছিল, বাট ওই যে ইন্টারভিউ দিয়ে একটু কমপ্লিকেটেড প্রসেস, একটু তো টাইম সহজ লেন্দি। প্রসেস ছিল না বলে দেখা গেছে আমরা এত সহজে আসতে পারিনি। এখন ইজিলি 2 দিনে ভিসা পাচ্ছি এবং তুলনামূলক খরচ বেশি, তবুও যেহেতু একটা খরচ বেশি এবং দেখা গেছে যে আপনার প্রসেসটা এখন সহজ হয়ে যাওয়ার ফলে শখ ছিল বলে কিছু টাকা জমিয়ে অনেক দিনের ইচ্ছা ওইটা পূরণ করার জন্য আসা। তো পাকিস্তানের ইমিগ্রেশন নিয়ে কিছু বলতে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে পারেন। কারণ হচ্ছে কি দেখেন, আজকাল কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে পাকিস্তান আসতে যাচ্ছেন এবং আসছেন। তো আপনি একটু বলেন যে কিভাবে তারা আসবেন। কারণ হচ্ছে কি দেখেন যে এয়ারপোর্ট নিয়েও কিছু কিছু জিনিস আছে, ডকুমেন্টেশন এন্ড এভরিথিং। তো আপনি যদি একটু বলতেন। নর্মালি তো ভিসাটা আমরা 2 দিনে পেয়ে যাচ্ছি। আর এয়ার ফেয়ারের বিষয়টা তো বললাম একটু তুলনামূলক ব্যয়বহুল, কিন্তু সব কিছু ওকে করার পর পাকিস্তান ইমিগ্রেশনে আসলে তারা একটু ভালো করে জানতে চায় যে আমি ট্রাভেলারই কিনা, অথবা আমার কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা, অথবা আমি এখান থেকে ইলিগেল মাইগ্রেট হতে চাই কিনা অন্য কোনো দেশে। এই জিনিসগুলো তারা একটু ভালো করে যাচাই করতে চায়। তা আমার ক্ষেত্রে আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে আপনি এখানে কেন আসছেন। তা আমি বললাম আমি ট্রাভেল ব্লগার, তোমার দেশ দেখার জন্য এবং এর সাথে আমার দেশের মানুষের কাছে তোমার দেশের প্রকৃতি প্রমোট করার জন্য আমার আশা। তো সে আমার ইমিগ্রেশন অফিসার আমার ব্লগের পেজ দেখলো এবং আমার এর আগেও যে আমি প্রায় 12টা দেশ ঘুরেছি, এগুলো সে প্রত্যেকটা পেজ খুলে খুলে দেখেছে। এর সাথে তারা আমার প্রশ্ন করলো যে আপনার রিটার্ন টিকিট কবে আছে, হোটেল বুকিং করেছেন কি না। তা আমি আবার যে কাজটা করেছি, সব দেশে গেলে আমি রিটার্ন টিকিট, হোটেল বুকিং করে যাই এবং সবাইকে সাজেশনও দিই। কিন্তু আমি কেন যেন এবার ইচ্ছা করে রিটার্ন টিকিট, হোটেল বুকিং করি নাই, যে স্পেশালি তারা
তাদের ইমিগ্রেশন প্রসেসটা বোঝার জন্য। হুম, হুম। এটা আমার একটা এক্সপেরিমেন্ট বলা চলে। তো আমি না করার ফলে তারা আমাকে এক্সট্রা জায়গাতে নিয়ে যায় আলাদা করে, হুম, হুম। যে আপনি এটা কেন করেন নাই। তা আমি বললাম যে দেখো, তোমার হোটেল বুকিং তো এখন অনলাইনে উইদিন 1 মিনিট করা যায়, ওকে। এবং তোমার দেশে আমি হয়তো 1 সপ্তাহের জন্য আসছি, যদি আমার ভালো লাগে এটা আমি এক্সটেন্ডও করতে পারি। যদি আমি টিকিটটা আগে থেকেই করে আসি তাহলে হুম। হয়তো বা আমার আবার রিইস্যু করতে হবে, খরচ বেশি যাবে। হুম, হুম। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু এবার রিটার্ন টিকিট করি নাই। তখন উনি আমাকে বললো যে কেমন ডলার নিয়ে আসছেন। তা আমরা বললাম যে $1000 মতো হুম, এবার হুম। আমি আনছি। তারা ক্যাশ ডলারও দেখতে চাইলো, হুম, এবং আমার কাছে কি কার্ড হোল্ড করি আমি হুম, হুম। সেটাও দেখতে চাইলো। তো এই সব কিছু দেখানোর পর ইনস্ট্যান্টলি আমি ওনার সামনে বসে, ইমিগ্রেশন অফিসারের সামনে বসে আমি হোটেল বুকিংটা করে নিই। এবং আমি জিদের বসে যে আমি বলছি যে আমি 1 উইকের বেশি থাকবো, বাট আমি রিটার্ন টিকিট করবো না, হুম। বাট আমি তোমার কাছ থেকে অ্যালাউন্স চাই যে আমি তোমার দেশে ঘুরবো। অলরেডি সিল দেওয়ার পরে কিন্তু এটা হয় মূলত। পাকিস্তান ইমিগ্রেশনের প্রথমে সিল দেওয়ার পর এক্সট্রা করে আলাদা আবার একটা জায়গাতে সবাইকে, এবং ফরেনারদেরকে, আমিও ফরেন এখানে, কিন্তু আরও থাকে না সাদা চামড়া হোয়াইট চামড়া যে মানুষ আছে, হুম, হুম, হুম। ফরেনারদেরকে আলাদা করে নিয়ে গেছে, সবাইকে এরকম আলাদা যাচাই সিকিউরিটি রিজনে ওরা আর কি আসলে একটু হ্যাঁ সবকিছু চেক আপ করে চেক আপ আজকাল। করে তারপরে দ্বিতীয় পর্যায়ে গিয়ে তারা আমাদেরকে এই পেপারসগুলো মানে দেখে আপনি ছেড়েছে। তাহলে রিটার্ন টিকিট করেনই নাই না, মানে, তাহলে তো আমি ফার্স্ট কোনো বাংলাদেশি দেখতেছি যে ভিজিট ভিসাতে এসে না রিটার্ন আমি টিকিট। যে সেই কনফিডেন্টটা, এবং হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। আমার ভিউয়ারদের কাছে সেই কনফিডেন্ট লেভেলটা এইটাই মানে সবসময়, প্রপারলি আগে এক্সপ্লেইন করতে হ্যাঁ, চায় যদি পারে, তো সেক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক কোনো প্রবলেম কোনো হবে। এটাই হচ্ছে সমস্যাই গিয়ে নেই। মানুষের প্রবলেম, যে বলতে পারে না যে কবে যাবে, হ্যাঁ, কোথায় থাকবে। যদি না বলতে পারে ডেফিনেটলি যে তারা কারণ আমি এয়ারপোর্টে একটা প্রবলেম ট্রাভেলার করবে। হিসেবে দ্যাট মিনস আমার একটা আইটিনারি প্ল্যান করা আছে, হুম, হুম। আমার আমার ওই দেশ সম্পর্কে একটা জানাশোনা আছে। তো তাদের সাথে যখন আমি কমিউনিকেশন একদম স্মুথলি করছি, তখন সে দেখতেছে যে না, হি ইজ এ রিয়েল ট্রাভেলার, হুম, হুম। তো তাকে অ্যাক্সেস দেওয়া যায়। তারপর আমাকে আধা ঘন্টার মতো সময় এক্সট্রা আমার সাথে কমিউনিকেট করার পরে আমাকে তারা অ্যালাউ করে দিচ্ছে আর কি। তো আপনি পাকিস্তানে যে আসলেন, তো আসার পর আপনার মানে ভিতরে আসার পর ফার্স্ট ইমপ্রেশনটা কি ছিল? পাকিস্তান নিয়ে কিন্তু অনেকেরই একটু মিক্সড অভিজ্ঞতা থাকে। তো আপনার কেমন অভিজ্ঞতা এখন আসলে পর্যন্ত? মিডিয়ার ভিত্তিক বিষয়টাই আলাদা। মিডিয়াতে ছড়ানো হয় এক বিষয়, আমরা যারা ভ্রমণ করি আমরা রনেসটা খুঁজি, হুম, হুম। রিয়েল মানুষের কাছে পৌঁছে গিয়ে তার আতিথেয়তা নেওয়ার চেষ্টা করি। তো পাকিস্তানে ফার্স্ট ইমপ্রেশন লাহোর এয়ারপোর্টে যখন প্রবেশ করি একদম শীতল আবহাওয়া প্রথমেই পাওয়া হইলো আমার, এবং ফার্স্ট ইমপ্রেশনেই তারা যখন আমি বাংলায় কথা বলে ব্লগ করতেছিলাম, হুম, হুম। এভরিওয়ান আমার দিকে, নর্মালি আমি আর অনেক কান্ট্রিতে গেছি, আমি যখন ব্লগিং করি ইন রোড পাবলিকলি তখন মানুষ অত ফোকাস করে না, কিন্তু পাকিস্তানের ফার্স্ট ইমপ্রেশনে যে আমি ব্লগ শুরু করতে গিয়ে মানুষ আমার দিকে ফোকাস, এবং তারা বুঝতেই পারতেছে ছেলেটা নিশ্চয়ই বাংলাদেশ থেকে আসছে, তারা আগ্রহ নিয়ে আমার সাথে কথা বলতে আসে। প্রথম ইমপ্রেশনেই তাদের যে একটা আমাদের প্রতি একটা টান, অথবা মুসলিম ভাই হিসেবে একটা টান, সেই টানটা উপভোগ করছি আর কি ফার্স্ট ইমপ্রেশনে পাকিস্তানের লাহোরে। তো আপনি লাহোরে কি স্টে করেছিলেন? লাহোরে আমি 2 নাইট ছিলাম। আচ্ছা, আমি তো লাহোর নিয়ে আপনি এক্সপেরিয়েন্স বলেন, কারণ হচ্ছে লাহোরের খাবার কিন্তু অনেক ফেমাস। হ্যাঁ, তো এটা নিয়ে যদি বলেন কোথায় কোথায় ভিজিট করছেন, কি কি খেলেন, কেমন এনজয় করলেন? লাহোরে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখন পর্যন্ত পাকিস্তানে খাওয়া সবচেয়ে ইলিয়াসের দুম্বা কারাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দুম্বা দুম্বা কারাইটা কারাই। আমরা যেই ভাইবসে বসে হুম, আমরা হুম, মানে হুম। যেই প্লেসে তারা সার্ভ করে, এবং তাদের যেই প্রিপারেশন, কুকিং মেথড, তো সব কিছু আমার এই খাবার দাবারটা টেস্টটা খুবই ভালো লাগছে, যে এর আগে আমি কখনো দুম্বা খাইও নাই। হুম, হুম। দেশে আমরা মাটন খাই বেশি, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে দুম্বা কারাই অনেক দুম্বা ফেমাস। করাইরা ফেমাস, তো ওইটা আমার খেয়ে ভালো লাগছে। এবং ওয়াগা বর্ডারের যেই আপনার সেরিমনিটা হয় পতাকা এইটা ডাউন, তো অনেক মজার, মানে একদম মানে আমার ভিতর অনেক থেকে ভাইবস চলে আসে। গুজবাম চলে আসছে। হ্যাঁ, আমি যখন ওই জায়গার তাদের দুই দেশের মধ্যে যেই মানে সেরিমনির প্রোগ্রামটার মধ্যে আর্মিরা তার বিজিবি যে বর্ডার গার্ডরা হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। প্রোগ্রামটা ইয়া করে আর কি, মানে অ্যারেঞ্জ করতেছিল, তো তাদের বিষয়টা দেখে আমার ভালো লাগছে। এবং অনেক দুই দেশ ইউনিক কিন্তু এটা, মানে দুই রিয়েল দেশের আমি এর বর্ডারের আগে, দুই পাশ থেকে কিন্তু হ্যাঁ মানুষজন অনেক এনজয় করে। হ্যাঁ আমি কখনো এটা দেখি নাই, তো এই পাকিস্তান থেকে এবার দেখার সৌভাগ্য হয়েছে, আল্লাহ রিজিকে রাখছে আলহামদুলিল্লাহ। তো আপনি আর কোথায় কোথায় ভিজিট করলেন লাহোরে? লাইক বাদশাহী মসজিদ এই বাদশাহী মসজিদে গেছি, ওকে। পাকিস্তানের ওয়ান অফ দ্য সবচেয়ে পুরাতন মসজিদ। হ্যাঁ, হ্যাঁ। তো সেই আপনি কি আওরঙ্গজেব ওল্ড লাহোরের অন্দরুন লাহোর গিয়েছিলেন, যে ওইদিকে ওল্ড লাহোর আর কি, ওর ফুড স্ট্রিট এন্ড ফুড স্ট্রিটের অঞ্চলে হাঁটা হয়েছে আমরা, যেমন ইয়াতে কি বলে আনারকলি, হ্যাঁ, হ্যাঁ, আনারকলি আনারকলিতে বাজার। গিয়েছে, ওইখানকার ফুডগুলো খুব ভালো লাগছে। হুম। আপনার একবার ইফতার করছি, যদিও কাবুলি পোলাও বিখ্যাত আপনার পেশোয়ারে, তবু হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট ইমপ্রেশনে চেয়েছি যে আজকে আমি কাবুলি পোলাও খাবো, তখন আমি সবার আহ, একটা কিন্তু থাকে, আমার হ্যাঁ নিজে পার্সোনালি কাবুলি হ্যাঁ পোলাও অনেক ক্রেজ পছন্দ। থাকে। এখন হ্যাঁ। আমাদের দেশেও বিক্রি হচ্ছে, বাট এইখানকার যে একটা আলাদা টেস্ট, আফগানিরা যেটা হুম, রান্না হুম, করে হুম। শেফরা, তাদের টেস্টটা হয়তো আমাদের দেশে পাবো না। দ্যাটস ওয়াই কিন্তু লাহোরেও আমি ফার্স্টে খেয়েছি, কিন্তু আমার পেশোয়ারের প্রতি একটা আগ্রহ ছিল, পেশোয়ারও আমি আলহামদুলিল্লাহ গিয়ে কাবুলিটা ট্রাই করেছি। আচ্ছা, আপনি পেশাওয়ারও ভিজিট করছেন, হ্যাঁ তো হ্যাঁ আপনি পাকিস্তানের কোন কোন জায়গা ভিজিট করলেন আসার ফার্স্টে পর? তো আমার পাকিস্তানে হচ্ছে লাহোরে আমি হুম। প্রায় 3 দিনের মতো ঘুরলাম। তো এখানকার কিছু ফোর্ট, মসজিদ আর ওয়াগা বর্ডার, আর ওইখানকার ফুড স্ট্রিট, আর এরপরে আসছি হচ্ছে ইসলামাবাদ।
ইসলামাবাদেরও ফুড স্ট্রিট ঘুরলাম, ইসলামাবাদের শহরটা একটু ঘুরে দেখলাম, খুবই শীতল, ফয়সাল মসজিদ দেখলাম, ওইখানে ইফতার করলাম। এরপর আমি গেলাম হচ্ছে আপনার গিলগিট, যেটা আসলেই সবচেয়ে বেশি আমার আবেগের জায়গা, কারণ আমি পাহাড় প্রেমী, আমার পাহাড় খুব ভালো লাগে। তো ওই দিকের কারাকোরাম রেঞ্জ, হিন্দু রেঞ্জ, মানে একটা হিন্দু কি যেন একটা রেঞ্জ হয় পাহাড়ের, এবং ইন্দুকোষ, হ্যাঁ ওইটা, আর একটা হচ্ছে আপনার হিমালয় রেঞ্জ, তিনোটা রেঞ্জে একসাথে দেখা হয়েছে। ওইখানে আমরা হচ্ছে গিলগিতের উপরে গেলাম হুঞ্জা ভ্যালি, যেটা সবচেয়ে বেশি শুনছি হুঞ্জার যে বিউটি সম্পর্কে, মানে পাকিস্তানের ফুড যেরকম ভালো লাগে এর চেয়ে বেশি আরো আমার আগ্রহ ছিল যে হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি। আতাবাদ লেক দেখলাম, এরপরে নান্তার ভ্যালি আছে, ওইখানে আমি আপনার বরফ পেয়েছি। আতাবাদ লেকে আমি আপনার নীল যে পানিটা ওইটা দেখতে পেয়েছি, হ্যাঁ। তারপরে হোসাইনি ভিলেজে গেলাম, যেখানে হচ্ছে আপনার সাসপেনশন ব্রিজ। এরপরে আবার গিলগিত হয়ে আমি গেলাম স্কার্দো, যেটা দ্য হোম অফ কেটু বলা হয়, ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন। হ্যাঁ, তো ওই মাউন্টেনের বেজে যাওয়ার শখ ছিল, এবার যদিও এখন অফ সিজন, ওইটা শুরু হবে কিছুদিন পরে শুরু হবে। তো এই স্কার্দোতে আমরা গেলাম হচ্ছে আরো কিছু জায়গা, সাংগ্রিলা যে লেকটা কৃত্রিম লেক বলা হয়, ন্যাচারাল লেক, এর উপরে একটা জায়গা আছে আপার কাচুরা লেক, আপার কাচুরাও দেখেছি। মানে অনেক জায়গা ভিজিট করছেন, হ্যাঁ, যে সিনিক বিউটির পাহাড়ের মাঝে যে লেকগুলা, এটা অন্যরকম। এবং লাকিলি আমার সবচেয়ে বিষয় যে আমি কখনো কোথাও দেশে ঘুরতে গেলে আল্লাহ আমাকে কখনো নিরাশ করে না। এই ট্যুরে আমি স্নোফল পাইছি, মানে স্নোফল পাওয়ার আগে যে অভিজ্ঞতাটা ছিল, আল্লাহ আমি তো সবই দেখলাম পাকিস্তানে, গ্রিনারি দেখলাম, এখানকার ফ্লাওয়ার, বিভিন্ন কালারের ফুল দেখলাম, এবং এখানকার যে লেক দেখলাম। আল্লাহ আমি এখনো, মানে পাকিস্তান হচ্ছে অল ইন ওয়ান টাইপের একটা জায়গা, আমি আল্লাহর কাছে বলতেছিলাম যে আমি সবকিছু এখানে আছে, হিমালয়, সি বিচ, হিলি এরিয়াস, ইনফ্যাক্ট ডেজার্ট, মরুভূমি, সবই আছে। কোল্ড ডেজার্ট গিয়েছিল, যে কোল্ড ডেজার্টও গিয়েছি। তো ভাবেন যে এটা কিন্তু ইউনিক একটা জিনিস, যে কোল্ড ডেজার্ট, আপনার হাই অ্যালটিটিউড মাউন্টেনের মাঝে যেরকম একটা ডেজার্ট থাকবে, এটা আমি চিন্তাও করিনি ফার্স্টে। মানে সেখানে মানে বরফ আর ডেজার্ট একসাথে কিন্তু কল্পনা করা যায় না। আমি এটা নিজে, আমি আমার পেজেও শেয়ার করেছি যে আমি এটা আসার আগে ভাবি না এরকম কোল্ড ডেজার্ট, এই মানে আপনার হচ্ছে পাহাড়ের মাঝে যেরকম কোল্ড ডেজার্ট মরুভূমি পাওয়া যাবে। সবসময় তো জানি গরম অঞ্চলে এবং ব্রাউন কালারের আপনার বালি থাকে মরুভূমির অঞ্চলে, এখানে কারাকোরাম হাইওয়ে, তো কারাকোরাম হাইওয়ে তো আরো বেশি ডেঞ্জারাস, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল যে যখন চলতেছি পাহাড় দিয়ে পাথরগুলো অপেক্ষা করতেছে কখন কাকে পছন্দ করে কারো গাড়ির উপর পড়ে যায়। না এমন না, এই সেফটি তো ডেফিনেটলি আছে। তো নেক্সট যদি মানে আপনার কি আরো প্ল্যান আছে পাকিস্তানে ভিজিট করার? কারণ হচ্ছে কি দেখেন, এক একটা সিজনের হচ্ছে বিউটি কিন্তু এক এক রকম। হ্যাঁ, সামার সিজনের বিউটি, অটম সিজনের আলাদা আলাদা, উইন্টারের আলাদা। তো এখন হচ্ছে কি চেরি ব্লসম যে সিজনটা হবে নেক্সট মান্থ, ওইটা হচ্ছে কি একটা ইউনিক একটা সিজন, মানে যখন ফুল টুল ফুটবে, মানে এখনো তো আমি যে আপনার হচ্ছে যে ইয়াগুলো আপনার অ্যাপ্রিকট ফ্লাওয়ারের যে প্রত্যেকটা পাহাড়ে হচ্ছে অ্যাপ্রিকটের যে আপনার পিঙ্কিশ কালারের যে ফুলগুলো, এটা দেখে আমি আসলে অবাক হয়েছি, কারণ আমার মাউন্টেনে অনেক যাওয়া হয়েছে, কিন্তু এই যে মার্চ মান্থ অথবা এপ্রিলের ওই টাইমটা আমি যাইনি কখনো। এটা দেখে এবার আসলে অনেক অনেক সুন্দর টাইম এটা। আর হচ্ছে অটম সিজনে আসলে আপনি কি এখন স্কারদুর যে একটা পাতা ঝরে যায়, মানে ইয়েলো একটা ভাইব পাবে। আমার যেটা প্রশ্ন করলেন, আবার হয়তোবা যদি রিজিকে রাখে আল্লাহ, ইচ্ছা আছে যে আগস্ট জুন জুলাই এই যে টাইমটা গ্রিনারি দেখার যে টাইম, একটু হালকা গরম থাকে এবং গ্রিনিশ ওয়েদার থাকে, ওইটা দেখার ইচ্ছা আছে। এবার তো শুধুমাত্র শীতের যেই মৌসুম ওইটা দেখে গেলাম আর কি। আপনার সামার প্লাস অটম সিজনের, মানে সামারের পরে একটা সিজন, যেমন হচ্ছে অগাস্টের দিকে, অগাস্ট সেপ্টেম্বরের দিকে যদি আসেন, ওইটা হচ্ছে এনজয় স্কারদুর আরেকটা রূপ। সবাই আমাকে এখানকার লোকালরা বলতেছে ভাই হারিয়ালি কা টাইম বে আ যাও, এখানকার লোকালরা সবাই একটাই সামারে আসতে বলতেছে। পারেন, জুলাই অগাস্টের দিকে আসতে পারেন, মানে দুইটা সিজন মিক্স করে দেখে যাবেন। এখানে হচ্ছে 4টা সিজন, তো এইভাবে। পাহাড়ের তো আসলে মানে ভিন্ন ভিন্ন টাইমের একটা ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায়। ইনশাআল্লাহ আল্লাহ রিজিকে রাখলে আসবো ইনশাআল্লাহ। তো বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, কারণ পাকিস্তান নিয়ে কিন্তু অনেকেরই অনেক খারাপ ধারণা আছে, ভালো ধারণা আছে। সেই সাথে হচ্ছে কি মানুষ শুধু বলে যে কাশ্মীর, কিন্তু আপনি হুঞ্জা স্কারদু ভিজিট করে আসছেন, আপনি বলেন যে কোনটা বেস্ট। আপনার প্রশ্নের সাথে যদি সরাসরি উত্তর দিই, আসলে কম্পেয়ার করার যোগ্যতা আমার নাই, কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে যে এখানকার যে কাশ্মীরের বিউটি, ওই তুলনায় এর চেয়ে বেটার বিউটি হচ্ছে হুঞ্জা স্কারদু অঞ্চলে। কারণ ওইখানকার যে মাউন্টেন রেঞ্জ এবং ওইখানকার যে আপনার সৌন্দর্য, এইখানকার কাশ্মীরের সাথে এটা তুলনা করার মতো লিটারালি আমার যোগ্যতা নাই। খুবই সুন্দর জায়গা এবং বেটার, কাশ্মীরের চেয়ে বেটার অঞ্চল হচ্ছে হুঞ্জা স্কারদু। সেটা আসলে মানুষ হচ্ছে হুঞ্জা স্কারদু নিয়ে জানতোই না, এটা নিয়ে জানতো, কারণ মিডিয়ার মধ্যে এটা প্রচারটা কম, কারণ ওইটা কিন্তু সবথেকে সুন্দর জায়গা আমার মতে, আমার জন্য লাগে। সবকিছু আমি গতকাল কি কাশ্মীর দেখে আসলাম, আমি জাস্ট যেখানে হুঞ্জা স্কারদুতে 7 days স্পেন্ড করছি, আমি কাশ্মীরে জাস্ট একদিন সময় ছিলাম, কারণ আমার কাছে যদি ভালো লাগতো আমি হয়তো আরো বেশি থাকতাম। কাশ্মীরে কিছু এরিয়া আছে, আরাঙ্কেল, কেলেন, নীলাম ভ্যালি, এটা ভালো যে সিজন ওয়াইজ আমি এই সিজনটাতে কাশ্মীরে আপাতত ভালো পাই। এই সিজনটাতে ড্রাই, বাট এই সিজনটাতে হচ্ছে গিলগিত বালতিস্তান প্রভিন্স অনেক ভালো।
তো আপনার কোন খাবারটা মানে আপনি তো দুম্বা করাই বললেন, তারপরে আর কি মানে বেস্ট খাবার এন্ড বেস্ট প্লেস কোনটা লাগলো আপনার? বেস্ট খাবার বেস্ট প্লেস স্কারদো আমার কাছে বেশি বেস্ট লাগছে। ওকে। স্কারদোর আপনার যে কোল্ড ডেজার্টটা, ওকে। এটা আমার কাছে যেহেতু ইউনিক আমি হ্যাঁ, পেয়েছি, ইউনিক। তো ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর আর কৃত্রিম লেক হলেও আমার কাছে মানে যদি ভিউ আকারে হুম। বলেন সেটা সাংরিলা লেকটার ভিউটা আমার কাছে বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওইটা একটু চাইনিজ চাইনিজ হ্যাঁ কিন্তু ভাইব আছে হ্যাঁ এটা। হ্যাঁ, আর আপনার আতাবাদ লেকটার কথা বলতে পারি, হ্যাঁ। এটাও একদম ন্যাচারালি আল্লাহর তৈরি, এত সুন্দর গ্লেশিয়ার থেকে পরে এই হুম, লেকটা হয়েছে, ব্লু একদম। এবং যখন হচ্ছে আপনার এইটা বরফে ঢেকে থাকে তখন একটু সাদা সাদা ফিল এবং হুম, হুম। ব্লু, ওই যে একটা কালার নেচারের, এটা আমার কাছে অত্যন্ত বেশ লাগছে। আর একটা যদি বলি যে নালতার ভ্যালিটাও ভালো লাগছে, সেখানে হ্যাঁ। আমি পুরো অঞ্চলে পাইন ট্রি এবং হচ্ছে আপনার বরফে ঢাকা পাহাড় পেয়েছি নেক্সট আর কি। টাইম আসলে অবশ্যই পাকিস্তানের সুইজারল্যান্ড, সওয়াত, মালাম জাব্বা সোয়াটটা ওইটা এটা আসলে ভিজিট করে। সুইজারল্যান্ড কিন্তু আমরা সবসময় গ্রিনারির সাথে চিন্তা করি। হুম, আমি যদিও ট্যুরিজমের সাথে আসি, মানুষের চাহিদার ডিমান্ড এবং তারা কোথায় কি ঘুরে না ঘুরে, ওই চিন্তা আমি মনে করি যে উইন্টারের বাদে যদি আমি পরে আসি তখন আসলে সোয়েত আসলে আমার ভালো নেচারটা পাবো। এখন হ্যাঁ, হ্যাঁ। সোয়েতে গেলে আমি নেচার সওয়াতে হচ্ছে একদম মেইন আপনি হচ্ছে কয়েকটা জায়গা হচ্ছে সওয়াত, তারপর হচ্ছে গিয়ে কালাম কালাম ভ্যালি। নারায়ণ নারায়ণ কাগান যেটা হবে আচ্ছা এটা আচ্ছা হচ্ছে সামারেই ওপেন হয়। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, এখন তো বন্ধ। বন্ধ হয় হ্যাঁ, হ্যাঁ। ওখানে যে সাইফুল মুলক লেক ঝিল আচ্ছা ওইটা আচ্ছা, হচ্ছে অনেক সুন্দর, আপনি দেখবেন। নেক্সট টাইম ট্রাই করবেন যাতে সামারে আসেন আর প্রপার জায়গাগুলো না ভিজিট ওইটাই, করেন। আর যদি সুযোগ থাকে অবশ্যই, মানে আমাদের তো ডিরেক্ট ফ্লাইট চালু হওয়ার হ্যাঁ, হ্যাঁ। একটা তো আমি কথা এখানে কোয়েশ্চেন চলতেছে। করতে আমরা কিভাবে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কটা আরো বেটার করতে পারি, যেমন বাকি জিনিসগুলোর ক্ষেত্রেও, যেমন বিজনেস, তারপর হচ্ছে এডুকেশন, ট্যুরিজম সেক্টরে কিভাবে আসলে ভালো করতে এখন তো পারি? যেই বাধাটা ছিল আমাদের ভিসার বাধা, ওইটা তো এখন অনেকটা সহজ হয়েছে। শুধুমাত্র এয়ারের যেটা আমাদের যেটা এয়ার কস্টটা অনেক বেশি হুম, পড়ে যায়, ডিরেক্ট ফ্লাইটটা যদি চালু হয় তখন আমাদের সম্পর্ক বাস্তবায়নটা ভালো হবে এবং ট্যুরিজম পারপাসে মানুষ আসবে, বিজনেস পারপাসে মানুষ এখানে। হুম, কারণ আপনি যখন দেখতেছেন এখানে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হচ্ছে শুধুমাত্র আসা এবং যাওয়াতে, হুম, তখন কিন্তু একটা ট্যুরিস্টের আগ্রহ প্রথম অংশেই কমে যায়। যতই ন্যাচারাল বিউটি ভালো হোক, আপনি ট্যুরিজমের যখন ডেভেলপমেন্ট করতে চাবেন তখন আপনার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, আপনার অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি, আপনার আপনার সিকিউরিটি ফ্যাসিলিটি, সব কিছু একটা ভালো আকারে মার্কেটিং করতে হয়। তো এখন আমি যতই মার্কেটিং করি, আমার যখন এয়ার ফেয়ারটা এত হ্যাঁ, বেশি, হ্যাঁ। তখন কিন্তু আমি ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট জি, করাইতে জি, ঠিক পারতেছি না। বলছেন। এটা একটা বড় মানে মানে বলবো ঝামেলারই বিষয়। তো এটা যদি সহজলভ্য হয়ে যায় তখন ইনশাল্লাহ এই দুই দেশের সম্পর্ক নতুন জেনারেশনের কাছে, জেনজির কাছে ভালো পৌঁছে যাবে আমি মনে করি। ইনশাআল্লাহ। তো আপনি লাস্টে মানে লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে পাকিস্তানিদের উদ্দেশ্যে যদি উর্দুতে একটু বলতেন, মানে ওরা কেমন মেহমান নওয়াজ, আপনাকে কেমন করে ওরা আতিথেয়তা করলো এই ব্যাপারে? अस्सलाम वालेकुम पाकिस्तानी भाई लोगों के लिए मेरा खैरियत से मेरा क्या बोलूँ, मेरा दिल से आपके लिए शुक्रिया। और मेरा बहुत अच्छा लगा आपका कंट्री घूम के। मैं मीडिया में बहुत सारा कारनामा देखा है, बट मीडिया को छोड़ के मैं जब खुद इधर आ गया, आपका दिल का मेरा दिल से इश्क मिल गया। और जिधर भी मैं गया, आप सब लोगों ने बांग्लादेशी देख के दिल लगा लेता है। और ऐसा बात बोलो भाई, बांग्लादेशी और पाकिस्तानी जो मुस्लिम भाई लोग हैं, मुस्लिम मुस्लिम भाई भाई है। सो हम लोगों का जो नबी हम लोगों को भेजा है, नबी का जो हम लोगों का आदर्श है, हम्म, वो मान के हम लोग एक साथ चलेंगे तो इंशाल्लाह हम इस्लाम मुस्लिम भाई लोगों के लिए बहुत अच्छा होगा। इंशाल्लाह। और पाकिस्तानी के लिए मेरा दिल से लाभ है, क्योंकि वो लोग दिल से हम लोगों को लाभ करते हैं और बोलता है भाई मुल्क अलग हो गए बात नहीं, बट हम दिल लोग से एक है। दिल से एक है, दिल से एक रहना चाहते हैं। आप इधर आओ, घूमो। और एक बात बोलता हूँ, मेरे को शर्मिंदा भी लगता है, जिधर भी जाता है खाना खाते फ्री हैं बाद में। में बिल नहीं लेते हैं। मैं बोलता है भाई मैं तो पैसा लेके आया, मेरे से पास पैसा का कमी नहीं है, हम्म, तो आप बिल ले लो, क्योंकि आप इधर इतना कष्ट करके मजदूरी करते हो, हम्म, क्यों पैसा नहीं लेगा भाई। उन लोगों का बात ऐसा है भाई, मैं एक बार आपको खिला पाया ना, ये मेरा दिल का सुकून मिल रहा है। तो फिर मैं और क्या बोलूँ उसके पास। तो सब कुछ मिलाकर अल्हम्दुलिल्लाह, अल्लाह मेरे को पाकिस्तान का जो नेचर दिखाया, हम्म। वो पाकिस्तान का मुल्क का जो बंदे का लाभ मिलाया, और पाकिस्तान का जो खाना का टेस्ट मिल गया, मैं खुश हूँ। आप भी कभी टाइम मिलेगा तो मेरा मुल्क पे भी आ जाओ, घूम के जाओ बांग्लादेश আমি का। তো যাবই, আমি তো বাংলাদেশি, আমি বাংলাদেশে ইনশাআল্লাহ ভিজিট করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ইনশাআল্লাহ বাংলাদেশে গেলে দেখা হবে। ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত দূর থেকে এসে আমি একজন বাংলা ভাষাভাষীর সাথে কথা বলতে পারতেছি এবং একটা টিভি চ্যানেলে আমি আমার আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করতে পারলাম, এটার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।
আশা করি দর্শক আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।